প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম। মুরাদ লিভিং আর্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আপনারা এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কিসের উপর আলোচনা হচ্ছে। আমরা সবাই জানি যে শীতকাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌসুম বনসাই বা সকল গাছের জন্য। কারণ এই শীতকালে গাছের ডরমেটরি পিরিয়ড, আর এই ডরমেটরি পিরিয়ডে গাছ অনেকগুলো সমস্যায় জর্জরিত হয়। ফলে আমাদের গাছ অনেক সময় মারা যায়, ডাইব্যাক করে এবং বহুবিধ সমস্যা তৈরি হয়। তো আমরা আজ এই সকল বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে শীতের মধ্যে আপনাদের গাছ অত্যন্ত সুন্দর, সবুজ, সতেজ থাকবে, যেমনটি আমার গাছগুলা দেখছেন। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন, তাহলে যারা আপনারা বনসাই করেন তারা অনেক উপকৃত হবেন। আসুন আমরা জেনে নেই শীতকালীন এই ডরমেটরি পিরিয়ডে কী কী সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। প্রথমতই বলি ব্রাঞ্চ ডাইব্যাক। আমরা অনেকেই জানি যে ডাইব্যাক কি। ডাইব্যাক হচ্ছে আপনার হঠাৎ করে কোনো গাছের ব্রাঞ্চ শুকিয়ে যাওয়া। আমরা যারা বনসাই করি আমরা জানি যে একটি ব্রাঞ্চ শুধু একটি ব্রাঞ্চই না, একটি ব্রাঞ্চ নিয়ে আমাদের অনেক মহাপরিকল্পনা থাকে এবং দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী আমরা ওই ব্রাঞ্চটিকে একটা শেপের মাধ্যমে গাছটিকে সুন্দর একটি মোহনীয় সৌন্দর্যে গড়ে তুলি। তো সেই হঠাৎ যদি ডাইব্যাক করে গাছটির এই ব্রাঞ্চ মারা যায়, তাহলে গাছটির সম্পূর্ণ শেপ নষ্ট হয়ে যায়। তাই আমরা আজ আলোচনা করব কী কারণে ডাইব্যাক হয়, এর সমাধান কী। এরপর আরেকটি সমস্যা যেটা হয় শীতকালে, সেটা হচ্ছে যে শিকড় পচে গিয়ে গাছ মারা যাওয়া। কেন এই শিকড় পচে যায় এবং এর সমাধান, সেটাও আমরা আলোচনা করব। আরেকটি সমস্যা আছে, সেটা হচ্ছে যে গাছের সংশ্লেষক কমে গিয়ে গাছ রুগ্ন হয়ে মারা যাওয়া। এটা সম্পর্কেও আমরা বিস্তার জানব। বন্ধুরা, ডাইব্যাক থেকে আমরা কিভাবে বাঁচতে পারি বা ডাইব্যাক কি, সেটা তো আমরা জানলাম। এখন আমরা জানব যে ডাইব্যাক থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি। আমাদের প্রথমেই একটি পয়েন্ট আলোচনা করব যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে গাছকে রিপোর্টিং করতে হবে। আপনার জুলাই মাসের থেকে শুরু করে আগস্ট মাসের 15 তারিখ, যেহেতু বাংলাদেশ এবং ভারতের আবহাওয়া অনেকটা নভেম্বর বা ডিসেম্বর মাসের, বিশেষ করে ডিসেম্বর থেকে শীত শুরু হয়ে ফেব্রুয়ারি পর্যন্ত স্টে করে। তো যেহেতু অক্টোবরের 15 তারিখ পর্যন্ত বাতাসে আর্দ্রতা থাকে এবং গরম থাকে, তাই অক্টোবরের 15 তারিখের মধ্যেই গাছগুলোকে রিপোর্টিং করতে হবে। এই রিপোর্টিংয়ের সময় খুব বেশি কিছু দরকার নাই। মাটিতে 40% গোবর সার, পচা গোবর সার এবং সাধারণ মাটি এবং একটু ফাঞ্জিসাইড মিশিয়ে মাটি তৈরি করে গাছটিকে বসিয়ে দিন। যেহেতু আমরা ফেব্রুয়ারিতে আবার গাছ রিপোর্টিং করব, তাই খুব বেশি স্পেশালভাবে মাটি তৈরি করার কোনো দরকার নাই। যদি আমরা 15 তারিখের মধ্যে অক্টোবরের 15 তারিখের মধ্যে আমরা গাছকে রিপোর্টিং করতে পারি, তাহলে আমাদের এই গাছে পর্যাপ্ত খাবার থাকবে। আর গাছে পর্যাপ্ত খাবার পেলে প্রত্যেকটি শাখা প্রশাখা সমানভাবে নাইট্রোজেন পাবে। গাছ কোনো ব্রাঞ্চই ডাইব্যাক করবে না, গাছটি সুন্দর থাকবে। এরপরে আসছে প্রুনিং করা। আমরা যখন রিপোর্টিং করার পরে অসংখ্য ছোট ছোট যে কচি ব্রাঞ্চগুলো আসবে, সেই ব্রাঞ্চের থেকে যেই ব্রাঞ্চগুলো নিয়ে আমাদের পরিকল্পনা থাকবে সেই ব্রাঞ্চগুলো রাখবো। অবাঞ্ছিত সকল কুশি আমরা ফেলে দেব এবং যেই সমস্ত গাছগুলো আমরা রিপোর্টিং করতে পারবো না, সেই সমস্ত গাছগুলোরও বাড়তি যেই ডাল বা শাখা প্রশাখাগুলো আছে সেগুলো আমরা সেটে দিব। পাশাপাশি যেই সমস্ত রুগ্ন শুকনো যে জরাজীর্ণ যে ব্রাঞ্চগুলো বা শাখা প্রশাখাগুলো আছে সেগুলো আমরা সেটে দিব।
এরপরে আসছে বাড়তি খাবার প্রদান। আমরা জানি যে গাছের যদি সঠিকভাবে খাবার না পাই তাহলে গাছ কিন্তু ডাইব্যাক করে এবং রুগ্ন হয়ে মারা যায়। তাহলে যেই সমস্ত গাছ আমাদের রিপোর্টিং করা সম্ভব হবে না সেই সমস্ত গাছগুলোতে বাড়তি খাবার দিতে হবে এবং প্রতি সপ্তাহে সরিষার খোল পানিতে ভিজিয়ে ওই পানি 1:5 রেশিওতে মিশিয়ে নভেম্বর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত দিতে হবে, প্রতি সপ্তাহে একদিন। আর যদি সম্ভব না হয় তবে 2 সপ্তাহ পর একদিন দিতে হবে। তবে আবহাওয়া যদি নভেম্বর মাসে শীত চলে আসে কিংবা গরমের গরম যদি না থাকে তাহলে আমরা আর কোনো খাদ্য খাবার দিব না। সেই ক্ষেত্রে অক্টোবরের শেষ সপ্তাহ পর্যন্তই আমরা খাদ্য খাবার তরল খাবার আমরা দিব। পাশাপাশি আমাদের এই সময় শীতকালীন যে সময়টা, এই সময় আমাদের খুব সতর্কভাবে গাছে খাবার দিতে হবে যাতে অতিরিক্ত কোনো খাবার আমরা দিয়ে না দিই। পাশাপাশি কোনো ধরনের রাসায়নিক যেই খাদ্য আছে বা সার আছে এগুলো আমরা ব্যবহার করব না, কারণ একটি বনসাই গাছ একদিনের 2 দিনের জন্য না, এটি বহুদিনের জন্য, লাইফ টাইমের জন্য আমরা তৈরি করি। তাই এখানে কোনো রাসায়নিক সার দেওয়া যাবে না। তৃতীয়ত আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে শিকড় পচা রোগ। এখন আমাদের এই শীতকালীন সময়ে আমরা প্রায় কমপ্লেন পাই। পাশাপাশি আমি গত বছর ডিসেম্বরের দিকে আমাকে একজন আপু এবং ভাইয়া ডেকেছিল দিনাজপুরেই। তাদের বাসায় গিয়ে দেখি যে তাদের অনেকগুলা গাছ শখের বনসাই মারা গেছে, কিছু কিছু গাছ মারা যাওয়ার প্রায় মারা যাবে এই অবস্থায়। তো তাদের বাসাতে যখন ঢুকি তখন দেখি যে গাছগুলা রুমের মধ্যে রেখে দিছে। তো আমরা জানি যে শীতের সময় বাতাসে আর্দ্রতা কম থাকে বা শুষ্ক থাকে, সেইখানে আপনার সূর্যের আলো খুব বেশি পৌঁছায় না, গাছ ডরমেটরিতে যায়, ডরমেটরিতে মানে ঘুমন্ত অবস্থায় থাকে, খাদ্য খাবার গ্রহণ করে না। তো সেই ক্ষেত্রে যদি গাছগুলোকে আমরা 1 সপ্তাহর বেশি সময় বা 2 থেকে 3 দিনের সময় বেশি সময় যদি আমরা ছায়াযুক্ত স্থানে কিংবা ঘরের মধ্যে গাছ রাখি, অবশ্যই গাছ মারা যাবে, শিকড় পচে গাছ মারা যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কী? গাছ শিকড় পচার আরেকটি কারণ আছে, আর তা হচ্ছে যে ওয়াটার লগিং হওয়া। ওয়াটার লগিং বলতে আপনার যে ড্রেনেজ ব্যবস্থা আছে, পানি নিষ্কাশনের যে ব্যবস্থা আছে, সেটি যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে গাছের শিকড় পচে যেতে পারে। আরেকটি কারণ আছে, সেটি হচ্ছে যে গাছ যেহেতু পানি কম গ্রহণ করে, মানে খাদ্য যেহেতু গ্রহণ কম করে, তাই পানীয় স্বাভাবিকভাবেই পানীয় কম গ্রহণ করবে। সেই ক্ষেত্রে আমাদের এই শীতের মৌসুমে পানি হিসাব করে দিতে হবে, অত্যন্ত সতর্কতার সাথে পানি দিতে হবে। মিনিমাম 60% বা 70% যখন পানি শুকিয়ে যাবে, মাটিটা শুকিয়ে যাবে, তখনই কেবল আমরা পানি দিব, আদারওয়াইজ আমরা পানি দিব না। আবার একেবারে শিকড়গুলা যাতে শুকিয়ে না যায় সেই দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। এছাড়া আরেকটি কারণ আছে, যেমন যেটি বললাম যে ওয়াটার লগিং হওয়া। যদি ওয়াটার লগিং হয়ে যায় সেই ক্ষেত্রে কী করণীয়? সেই ক্ষেত্রে টব থেকে আমি গাছটি তুলে ফেলবো, আস্তে করে দূরে তুলে ফেলবো। তুলে ফেলার পরে আবার মাটিতে আমরা আবার ওই টবে গাছটা বসিয়ে দিব। তাহলে দেখবেন যে ড্রেনেজ ব্যবস্থা ঠিক হয়ে গেছে। পাশাপাশি যদি সেটাও ঠিক না হয় তাহলে আমরা গাছটিকে উঠিয়ে টব থেকে আলাদা করে আমরা 1 দিন বা 2 দিন রেখে দিব, মাটিতে রেখে দিব, টব থেকে উঠিয়ে রেখে দিব। এর ফলে কি হবে, আবার আমরা টবে বসিয়ে দেব এবং টবটা পরিষ্কার করে যে ড্রেনেজ ব্যবস্থা আছে, হোলটা আছে, সেটাকে আমরা আর একটু বড় করে দেব। বড় করে আমরা গাছটিকে আবার পুনরায় বসিয়ে দিব। এটা কিন্তু রিপোর্টিং না, জাস্ট আস্তে করে টবটার থেকে গাছটি আমরা তুলে ফেলবো যাতে কোনো সোয়েল না ভাঙে। তো এভাবে আমরা গাছের শিকড় পচা রোধ করতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হচ্ছে যে সংশ্লেষক কমে যাওয়া। অর্থাৎ আমরা জানি যে বাতাসে যেহেতু ধূলিবালি থাকে, শীতের মৌসুমে প্রচুর ধূলিবালি জমে পাতার উপরে আবরণ স্তরণ পড়ে যায়, যার কারণে পাতার যে সবুজ অংশ বা ক্লোরোফিল সেটা কাজ করে না। এর ফলে গাছের সংশ্লেষক কমে যায়, গাছ সঠিকভাবে যেটুকু খাদ্য গ্রহণ করার কথা সেটুকু করতে পারে না। এর ফলে গাছ আস্তে আস্তে দুর্বল হয়ে মারা যায়।
আশা করি এই মাত্র কয়েকটি টিপস যদি আপনারা সুন্দরভাবে মেনটেন করতে পারেন, তাহলেও শীতকালে আমার এই গাছের মতো আপনাদের গাছগুলো অত্যন্ত সুন্দর, সতেজ, সবুজ থাকবে। আশা করি আপনার শখের বনসাইটি ভালো থাকবে। ভালো লাগলে ভিডিওটি অন্যের মাঝে শেয়ার করে দিন। আপনার যেমন উপকার হবে, পাশাপাশি অন্য আরও 10 জনের উপকারে আসবে, কাজে লাগবে। এটি সম্পূর্ণ একটি শিক্ষণীয় ভিডিও। সুতরাং ভিডিওটি স্কিপ না করে, অ্যাভয়েড না করে অন্তত একবার শেয়ার করে দিন। পাশাপাশি আপনার যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।